আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি আল্লাহর রহমতে সবাই তোমরা ভালো আছো। এই বৈশ্বিক কোভিড-19 পরিস্থিতিতে আমাদের সবার অবস্থাই মোটামুটি নাজেহাল। এর মাঝখান থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে আমাদের সুস্থ রাখছে, সবল রাখছে, এটাই আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। তো এই কোভিড পরিস্থিতির ভিতর আমাদের যে সরাসরি যে স্কুল কলেজে যে ক্লাসগুলো হতো সেগুলো এখন বন্ধ হয়ে আছে। সেজন্য আমরা এখন ফেসবুক লাইভ, জুম মিট, তারপর বিভিন্ন মাধ্যমে ক্লাস নেওয়ার পরিকল্পনা করছি। তো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড যে নির্দেশে আমাদের এখন অনলাইনভাবে কার্যক্রম শুরু হয়েছে, যে আমরা এখন অনলাইনভাবে ক্লাসগুলো নিয়ে তোমাদেরকে একটু এগিয়ে রাখবো। পড়াশোনার টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে যাতে তোমরা বাসায় বসে একটু পড়াশোনা করতে পারো, সুযোগ সুবিধা হয়। নভেম্বর মাসে আমাদের সেমিস্টার ফাইনালের প্ল্যানিং করে দিছে কারিগরি বোর্ড। তো ইনশাল্লাহ যদি কোনো প্রাকৃতিক পরিবেশের যদি কোনো খারাপ অবস্থা না থাকে, যেমন কোভিড পরিস্থিতি যদি না বৃদ্ধি থাকে, তাহলে ইনশাল্লাহ নভেম্বরই পরীক্ষা তোমাদের হবে। তোমরা সেই অনুপাতে আল্লাহর রহমতে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। আশা করি একটু জোরসোরভাবে প্রিপারেশন নিলে ইনশাল্লাহ তোমাদের রেজাল্টটাও আলহামদুলিল্লাহ ভালো হবে। আর যেহেতু এটা পঞ্চম সেমিস্টার, সেহেতু টোটাল ফাইনাল রেজাল্টে এই পঞ্চম সেমিস্টারে 10% মার্ক অ্যাড হবে। 10% না, সরি 15% মার্ক অ্যাড হবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ সেমিস্টার। সেই সাথে আমি তোমাদের আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, যে সাবজেক্টটা নিয়ে আসলে, সেটা হলো ইলেকট্রিক্যাল মেজারমেন্ট 1। মেজারমেন্ট জিনিসটা হলো পরিমাপ যন্ত্র, ঠিক আছে? বিভিন্ন রকম আমাদের পরিমাপ যন্ত্র আছে, যেমন অ্যাবোমিটার, ওহম মিটার, তারপর কি অ্যামিটার, ভোল্ট মিটার, ওয়াট মিটার, এনার্জি মিটার, তারপর কি আছে মাইক্রোমিটার, তারপর কি গেজ মিটার আছে, আরও বিভিন্ন টাইপের যে মিটারগুলো আছে, এই মিটারগুলো আসলে কিভাবে কাজ করে এবং এদের ভিতরের মেকানিজম কেমন, এদের ভিতরে যে পয়েন্টার, এইসব কিভাবে কাজ করে, এইসব নিয়ে আসলে আমাদের পুরো বইটা, ঠিক আছে? এটার দুইটা অংশ আছে, একটা মেজারমেন্ট 1, একটা মেজারমেন্ট 2। মেজারমেন্ট 1টা তো পাবা তোমরা 5th সেমিস্টার, যে এখন যেটা নিয়ে আমরা আলোচনা করবো আর কি। আর মেজারমেন্ট 2 যেটা, সেটা আমরা 6th সেমিস্টারে পাবো। তো কথা বেশি না বাড়াই আমরা এখন একটু টপিকে চলে যাই। আজকে আমি চেষ্টা করব তোমাদের দুইটা অধ্যায় একটু কমপ্লিট করার, দেখি কতটুকু সম্ভব হয়। যদি সম্ভব না হয় তাহলে আমি একটা অধ্যায় কমপ্লিট করে দেব। আচ্ছা, তো প্রথম অধ্যায় যেটা আছে সেটা হলো পরিমাপের মৌলিক পদ্ধতির উপলব্ধি। এখানে প্রথম লাইনটাই আছে বৈদ্যুতিক রাশি পরিমাপের সংজ্ঞা। পরিমাপন একটি প্রক্রিয়া যা দ্বারা বাস্তব স্থিতি মাপগুলো অর্থবোধক সংখ্যায় পরিবর্তন করা যায়। এটার মানে বুঝাইছে যে তোমার একটা কাঁটাটা যে আমার কি অবস্থানে আছে সেটা সংখ্যায় পরিবর্তন করবে। যেমন আমার গায়ে একটা কি আছে, যেমন আমরা থার্মোমিটারটা যদি হিসাব করি, তাইলে চিন্তা করো থার্মোমিটারে কি দেখে, আমাদের শরীরের টেম্পারেচারটা সাংখ্যিকভাবে কি এটা উপস্থাপন করে। যেমন আমাদের শরীরে কি ধরো 100 ডিগ্রি জ্বর আছে, সেটা কি একটা থার্মোমিটারে যখন আমরা মাপি তখন আমরা বুঝি ওটা কি 100তে, যখন স্কেলে যখন 100 দেখায়, 12টা যখন রেজ আপ হতে হতে 100 পর্যন্ত যায়, তখন আমরা বুঝি কি এটা 100 ডিগ্রি কি ফারেনহাইট আমার শরীরে কি জ্বর আসে। এই জিনিসটাও অ্যাজ ইউজুয়াল সেম, যে আমরা যখন পরিমাপ করতে যাব ওইখানে পয়েন্টার বা রেখা, যে জায়গায় যে স্কেলে যে আমাদের পয়েন্টারের যেখানে বিক্ষেপ দেখাবে, সেটাই আসলে আমাদের কি মূলত আমাদের রিডিং। এই জিনিসগুলোই হলো পরিমাপ প্রক্রিয়া। তো এখানে আমরা যদি পরিমাপক যন্ত্র হিসাবে কাকে বলে সেটা যদি দেখি, তাহলে এই যে লাইনটা হলো এই যে পরিমাপ যন্ত্রের, এই যে পরিমাপ যন্ত্রের সাহায্যে চাপ, তাপ ও দৈর্ঘ্য পরিমাপ করা যায়, তাকে কি পরিমাপ যন্ত্র বলে, যেমন কি ব্যারোমিটার, ম্যানোমিটার ইত্যাদি। তো
আচ্ছা দেখো, যেসব যন্ত্রের সাহায্যে আমরা কি বৈদ্যুতিক রাশি যেমন কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার, এনার্জি, ফ্লাক্স, ফ্রিকোয়েন্সি ইত্যাদি পরিমাপ করা হয় তাদেরকে কি বৈদ্যুতিক পরিমাপ যন্ত্র বলে। যেমন আমরা ধরতে পারি কি মিটার, ভোল্টমিটার, ওয়াট মিটার, ফ্লাক্স মিটার, পাওয়ার ফ্যাক্টর মিটার ইত্যাদি। এগুলো প্রত্যেকটাই স্যার আমাদের কি পরিমাপক যন্ত্র। এখন আমরা যদি এটার পদ্ধতিটা দেখি যে আসলে আমরা এগুলো কোন জায়গায় কোন পদ্ধতিটা ইউজ করি, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি দাঁড়াও একটুখানি স্যার। আচ্ছা, পরিমাপনের দুইটি পদ্ধতি আছে, একটি হলো ডাইরেক্ট বা সরাসরি পদ্ধতি, একটি ইনডাইরেক্ট বা বিকল্প পদ্ধতি। দেখো, ডাইরেক্ট পদ্ধতি হলো যে পদ্ধতি ইলেকট্রিক্যাল রাশিকে পরিমাপের জন্য কোনো আদর্শের সাথে তুলনা করা হয় তাকে ইলেকট্রিক্যাল রাশি পরিমাপের ডাইরেক্ট পদ্ধতি বলে। দেখো এখানে এই পদ্ধতিতে কি মিটার সংখ্যা সূচক মানে পাঠ দেয়, দৈর্ঘ্য, ভর এবং কি সময় পরিমাপের জন্য ডাইরেক্ট পদ্ধতি ব্যবহার করা হয়। যেমন তো এটা আমরা আছে দৈর্ঘ্য পরিমাপের জন্য ডাইরেক্ট পদ্ধতিতে আমরা কি উচ্চ অ্যাকুরেসি পাওয়া যায়, কিন্তু ভর পরিমাপের ক্ষেত্রে কি জটিল হয়। এটি মানবজাতির দ্বারা কি ভরের ব্যাপক পরিধি সম্পর্কে জানা সম্ভব নয়। সেক্ষেত্রে দেখো আমরা কি বলছি, তার মানে যে পদ্ধতিতে তুমি ইলেকট্রিক্যাল রাশিকে পরিমাপের জন্য কোনো আদর্শের সাথে তুলনা করবা, যেমন আদর্শ হতে হিসাবে ধরতে পারো দৈর্ঘ্য, ভর, তারপর কি সময় ইত্যাদিগুলো কি আমরা ডাইরেক্ট পদ্ধতি মানে ডিরেক্ট পদ্ধতিতে আমরা কি এটা বের করি। তার মানে এগুলোকে বলা হয় কি স্যার ইলেকট্রিক্যাল কি রাশি পরিমাপের ডাইরেক্ট পদ্ধতি। এখন ইনডাইরেক্ট পদ্ধতি আসলে কোনগুলা, যে পদ্ধতিতে কি রাশি পরিমাপের জন্য কি উক্ত রাশিকে ট্রান্সডিউটারের সাহায্যে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে উক্ত সিগন্যালকে প্রক্রিয়াকরণ করে কি পরিমাপক যন্ত্রে প্রয়োগ করা হয় তাকে কি ইনডাইরেক্ট পদ্ধতি বলে। পরিমাপের ডাইরেক্ট পদ্ধতি সবসময় নির্ভরযোগ্য ও বাস্তবসম্মত হয়। সরাসরি বা ডাইরেক্ট পদ্ধতি থেকে পরিমাপের সময় কি মানবীয় কি দোষ ত্রুটির কি মানবীয় যে এটা দোষ ত্রুটির জন্য পরিমাপ সঠিক হয় না, ঠিক আছে। কিন্তু ডাইরেক্ট পদ্ধতি কম সংবেদনশীল, সুতরাং এই পদ্ধতি ব্যবহার করা হয় না, ঠিক আছে স্যার। মানে ডিরেক্টলি কোনো আদর্শ জিনিসের সাথে আমরা যেটা কম্প্যারিজন করে দিই সেটা সংবেদনশীল কি খুবই কম থাকে, ঠিক আছে, তাই এটার কি আমরা ইউজ করি না। আর মানবীয় দোষ ত্রুটির জন্য কি মানুষের যেটা ডিরেক্ট পদ্ধতি হয় সেই সময় কি মানুষের কিছু দোষ ত্রুটি ঘটতে পারে, যেটা কি মানুষ যখন পরিমাপ করতে যায় তখন সেখানে কিছু কি যেটা আমরা আন্দাজে আর কি যদি আমরা কিছু বলি, ধরো একটা হুন্ডা যাইতেছে, আমরা আন্দাজে যদি বলি ওটা 40 কিলোমিটার পার আওয়ারে চলতেছে, এটা হতেও পারে নাও হতে পারে, পরিমাপটা একদম একুরেসি না। তো এরকমের যদি পরিমাপটা হয় সেটাকে আমরা ইনডাইরেক্ট ডাইরেক্ট পদ্ধতি থেকে আমরা এটা গ্রহণযোগ্য করতে পারি না। তো পরিমাপের গুরুত্ব কেন এটা আসলে তোমরা সবাই জানো, এটা আর আমি ওভাবে পড়ানোর কিছু নাই, তোমরা এটা পড়ে নেবা গুরুত্বটা। এটা সংক্ষিপ্ত প্রশ্নে আসার মতন একটা প্রশ্ন। আসো এবার অ্যাকুরেসি, প্রিসিশন, সেন্সিটিভিটি আর রেজুলেশন, ডিসক্রিমিনেশনের সংখ্যা। অ্যাকুরেসি কি দেখো স্যার, কোনো পরিমাপ যন্ত্রে দেখো স্যার কোনো পরিমাপ যন্ত্রে, ঠিক আছে, যে আমার একটুখানি ওয়েট স্যার, এই যে কোনো পরিমাপ যন্ত্রে কর্তৃক কোনো কি রাশির প্রকৃত মানের কাছাকাছি পাঠ দেওয়ার ক্ষমতাকে উক্ত যন্ত্রের কি অ্যাকুরেসি বলে। ধরা যাক একটা তুমি ভোল্টমিটার নিলা, তার 100 ভোল্ট পরিমাপ করতে হবে। এখন যে ভোল্টমিটারটা 90 থেকে মানে 90-এর উপরে, যেমন 95, তারপর কি 99 এরকমের পাঠ দিবে, সেটার অ্যাকুরেসি খুবই ভালো। কিন্তু যে মিটারটা মনে করো 95 পাঠ দিবে বা কোনো মিটারে দিতেছে 105 পাঠ দিতেছে, মানে সর্বনিম্ন দিতেছে 95, সর্বোচ্চ দিতেছে 105, সে মিটারটা অ্যাকুরেসি মানে মানের কাছাকাছি বা সঠিক মান হিসাবে এটা কাউন্ট করাটা কি ঠিক হবে না, ঠিক আছে, তার অ্যাকুরেসি ভালো নয়। কিন্তু যে মিটারটা দেখো তুমি 100 ভোল্ট মাপতেছো, হয় 100 দিতে আসে, মানে 100 না দিলেও 99 দিতে আসে, অথবা 101 দিতেছে বা 102 দিতেছে বা 98 দিতেছে, তার অ্যাকুরেসি কি ওই 95 থেকে 105 যেটা দিতেছে তার থেকে বেটার, ঠিক আছে। তার মানে বুঝতে হবে কি
100 পার দেয় যেটা, সেটার বুঝতে হবে কি অ্যাকুরেসি তার কি সর্বোচ্চ। ওকে, অ্যাকুরেসি বলতে বোঝানো হয়েছে আমি যে জিনিসটা পরিমাপ করব তার কাছাকাছি মানটা যে পরিমাপ যন্ত্রের সাহায্যে আমরা পাবো সেটারই অ্যাকুরেসি সব থেকে ভালো। প্রিসিশন, ওয়েট স্যার, দেখো প্রিসিশন, প্রিসিশন অর্থ সূক্ষ্মতা, প্রিসিশন অর্থ কি স্যার? সূক্ষ্মতা। তো কোনো যন্ত্রের এই দেখো, কোনো যন্ত্র কর্তৃক গৃহীত কোনো পরিমাপকৃত রাশির একাধিক পাঠসমূহ উচ্চ মাত্রায় সামঞ্জস্যতাকে প্রিসিশন বলে। তো তুমি একটা কাজ করো, একটা মিটারে তুমি 100 মিটার ধরো, আমি একটা মিটারে পার্ট নিছি 5টা পার্ট, সাপোজ একটা আমি 100 ভোল্ট পরিমাপ করব, তো কোনোটা আসছে 90, কোনোটা আসছে 91, কোনোটা আসছে 99, কোনোটা আসছে কি ধরো 102, কোনোটা আসছে কি 105। আমি এখন এই 5টাকে যোগ করলে কত পাবো সেটাকে বের করতে হবে। দেখো এই 5টাকে আমি যদি যোগ করি তাহলে কি হয়, 5 আর 2 7, 9 10 আর 7 17, হাতে আমার 1, 9 আর 1 10, 10 আর 9 19, 19 আর 9 28, 28 আর 8, আর এখানে কত 2 আর 2 4। এটাকে আমি 5 দ্বারা, এখানে 5টা পার্ট নিয়েছি না, 5 দ্বারা ভাগ করব, ঠিক আছে। তো ভাগ করলে আমার যে মানগুলো আসবে, ধরো গড় মানটা আসছে, সেই গড় মানটা মূলত একটা। এখন দেখো একটুখানি ওয়েট স্যার, মানগুলো আমি ডিলিট করে দিলাম। এখানে বইতে তেমন কি 5টা পার্ট নিছে, একটা 95 নিছে, একটা 98 নিছে, 102 নিছে, 100 নিছে, 104 নিছে। এই প্রথমে একটা মিটারে তুমি 5টা পার্ট নিছো, মানে 5 বার মিটারটা চেক করার সময় 5 বার 5 রকমের মান দিছে। তো আরেকবার মিটারটা নিছো, অন্য একটা ভোল্ট মিটার নিছো, সে নিছে 102, 100, 102, 102, 103, ঠিক আছে। তার মিটারটা 101টা ভোল্ট পরিমাপ করতে যেয়ে পার্টগুলো দিছে এই 5টা। তো প্রথম ভোল্ট মিটারের ক্ষেত্রে দ্বিতীয় ভোল্ট মিটারের প্রিসিশন ভালো। কেন প্রিসিশন ভালো? কারণ প্রথম মিটারের প্রাপ্ত মানসমূহের গড় মান 99.8 ভোল্ট। এটি থেকে বিচ্যুতি কত, মানে একদম সব থেকে ছোট মানটা এই গড় মান থেকে বিয়োগ করে দেবা, তাহলে 4.8 ভোল্ট। কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে গড় মান হলো কত তোমার আসছে 101.8 ভোল্ট, যেটা তোমার সর্বনিম্ন মান থেকে বিয়োগ করে দিবা। এখানে যে সর্বনিম্ন মানটা আছে, সরি, এই গড় মান থেকে সর্বোচ্চ মান থেকে বিয়োগ করে দেবা, তাইলেই পেয়ে যাবা কি এখানে কত 1.2 ভোল্ট। অথবা তুমি এটা কাজ করতে পারো, 102 থেকে তুমি সর্বনিম্ন মানটাও বিয়োগ করতে পারো, তাইলেও তুমি একই জিনিসই পাবা। কথা বুঝতে পারছি স্যার? কিন্তু মানটা একটু ঋণাত্মক আসবে মেবি, হ্যাঁ ঋণাত্মক, না ঋণাত্মক আসবে না, একই মান আসবে, ঠিক আছে স্যার। তো এই একই জিনিস করতে চাইলে তোমরা দুইভাবে করতে পারো। এখন মিটারটির বিচ্যুতি সবসময় যেটা কম আসে সেটার কি প্রিসিশন ভালো, মানে কি এর মধ্যে যে তুমি যে রেঞ্জে ভোল্টটা মাপতে চাও তার থেকে সে খুব কাছাকাছি মান দিতেছে। যদি এটার বিচ্যুতি অনেক বেশি হয় তার মানে মানটা দিতেছে অনেক দূরে দূরে। যেমন তুমি 100 ভোল্টের একটা পরিমাপ যন্ত্র মাপতে যায়, তুমি দেখতেছো ও পার দিতেছে 96, ঠিক আছে, বা দিতেছে 104। সেক্ষেত্রে তুমি এই মিটারটার থেকে যে মিটারটা মনে করো 100 না, ধরো 99 মান দিতে আছে, আবার সর্বোচ্চ দিতে আছে কত 102 বা 101, তার মানে এর প্রিসিশনটা খুবই ভালো। এর মাঝখানের ডিফারেন্সটা কত থাকে স্যার? 2 থাকলো, আর এটার মাঝখানের ডিফারেন্স দেখো 8, ঠিক আছে স্যার। তো এই যে ডিফারেন্সটা থাকে এইটা হলো কি প্রিসিশন, মানে বিচ্যুতি যার যত কম এটার বিচ্যুতি এটার থেকে কী হবে স্যার? কম হবে। তাই এই নিচের মিটারটা বেস্ট, ঠিক আছে, এর প্রিসিশন মান কি খুবই ভালো। তো এই জিনিসগুলো স্যার বুঝাইতে পারছি মনে আশা করি, জাস্ট থিওরিক্যাল পড়াশুনো। তারপর আসো স্যার সেন্সিভিটি। ইনস্ট্রুমেন্টের সংবেদনশীলতা হলো কি আউটপুট সিগন্যালের পরিমাপ এবং ইনপুট সিগন্যালের পরিমাপকৃত রাশির পরিমাণের মধ্যকার অনুপাত। তার মানে আউটপুট সিগন্যালের পরিমাণ, তুমি আউটপুটে যে পরিমাণ সিগন্যাল পাবা আর ইনপুটে যে সিগন্যালটা আসে তার অনুপাত, ঠিক আছে স্যার। এর একক মিলিমিটার বা মাইক্রোএম্পিয়ার বা কাউন্ট বা ভোল্ট। এটা একটা সোজা জিনিস স্যার, এটা নিয়ে আর কোনো কিছু না বোঝার মতন নাই।
সহজ ভাষায় বলে দেওয়া আছে। রেজুলেশন বা ডিসক্রিমিনেশন, কোনো ইনস্ট্রুমেন্টের প্রকৃত ইনপুট সিগন্যাল কোনো নির্দিষ্ট মান হতে ধীরে ধীরে বৃদ্ধি করতে থাকলে একটি নির্দিষ্ট সীমা অতিক্রম না করা পর্যন্ত তা পাঠ দিতে পারে না। ঠিক আছে স্যার, এই নির্দিষ্ট সীমা অতিক্রমণের পরে কি সামান্যতম বৃদ্ধিতেই এটি পাঠ দিতে পারে। যেমন একটা ধরো আমরা যে এই অ্যানালগ ইলেকট্রনিক্স বা এই বেসিক ইলেকট্রনিক্স পড়ছি আমরা, যে সিলিকন ডায়োড বা জার্মেনিয়াম ডায়োড, ঠিক আছে। তো সিলিকনে কি হয়, 0.3 ভোল্ট হওয়ার পর এই জিনিসটা আস্তে আস্তে কী করে, কন্ডাকশনে যায়। মানে যতক্ষণ পর্যন্ত 0.3 ভোল্ট না পায় ততক্ষণ পর্যন্ত কি কন্ডাকশন করে না, মানে কারেন্ট প্রবাহ শুরু হয় না বা ওই ডায়োডটা কাজ করা শুরু করে। অ্যাজ রেজাল্ট ঠিক সেম জিনিস, ইনপুট সিগন্যাল হতে একটা নির্দিষ্ট মান পর্যন্ত ওকে ধীরে ধীরে বৃদ্ধি করতেই হবে। যেমন ওই ধরো তুমি 5 ভোল্ট পর্যন্ত ওর বৃদ্ধি না করলেও কাজ করবে না, যখন ও 5 ভোল্ট আসবে তখন কি ও সামান্য বৃদ্ধি করে 5-এর থেকে 5.5 দিলেই কেউ পাঠ দিতে শুরু করে। এই যে সামান্যতম বৃদ্ধিটা, এটাকেই বলা হয় কি রেজুলেশন বা ডিসক্রিমিনেশন। ঠিক আছে স্যার, যেমন এখানে একটা ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে দিছে, এটা তোমরা একটু পরে দেখে নিও, যদি না বোঝো তারপর আমি বুঝিয়ে দেবো। যদিও আমি এখানে একটু দেখাই দিই। ধরা যাক একটি মুভিং কয়েল কি ভোল্টমিটারে পূর্ণ স্কেলে 100টি ভাগ। ঠিক আছে, মানে পূর্ণ স্কেল বলতে তোমাকে আমি একটু দেখাই স্কেলটা। ধরো এই যে স্কেলটা আছে না, এই স্কেলটা মনে করো 100 ভাগ, মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 করতে 100 ভাগ। ঠিক আছে স্যার, 100 ভাগ। তো এখন আমার বলছে কি এখানে দেখো মিটারটি পূর্ণ স্কেল বিক্ষেপণ করত 200 ভোল্ট। মিটারটি যদি 1/10 স্কেল ডিভিশনে পার্ট দেয় তবে রেজুলেশন কত। ঠিক আছে স্যার, তো স্কেলের প্রতি ঘরের পার্ট কি, যে তোমার বিক্ষেপণ ভোল্টেজ ডিভাইডেড বাই কত হবে স্যার, এই যে বিক্ষেপণ ভোল্টেজ ডিভাইডেড বাই কত, 100, মানে তোমার যতগুলা ভাগ আছে। এখন রেজুলেশন বাইর করবা কেমনে, এখানে তোমার একটা মান দিয়েছে মিটারটির 1/10 স্কেলে ডিভিশন পার্ট দেয়, তাহলে 1/10 ইকুয়াল কি প্রতি ঘরের ভোল্টেজ কত, 2, তার মানে 0.2 ভোল্ট। এটা তোমাদের আমি একটু সোজা বিলে যদি প্র্যাকটিক্যাল ক্লাসে যখন আসবা তোমরা, তখন আমি তোমাদের এটার প্র্যাকটিক্যালি দেখাই দিব যে আমাদের অ্যাবোমিটারে যখন মানটা দেয় আমরা ওটাকে কীভাবে বিশ্লেষণ করি বা ভাঙ্গাই বা দেখি। আমি তোমাদের একটা প্র্যাকটিক্যাল ক্লাস 4th সেমিস্টারে বসে নিছিলাম, অবশ্যই এই রকমের যে মিটারের পার্ট আমরা কীভাবে নিই, ওটা সেই ক্লাসেরই জাস্ট এখানে দেখাই দিছে যে আমরা কীভাবে এটা কাজ করব। যাই হোক, এটা প্র্যাকটিক্যালি আমি তোমাদের দেখাই দিব, অনেক প্র্যাকটিক্যালি দেখাইলে আরও ভালো বুঝবা। আচ্ছা, তোমরা নেক্সট পেজে যাই। এখানে আর কিছু এই আছে। এখন এই যে অ্যাকুরেসি আর প্রিসিশনের মধ্যে পার্থক্য, এটা তোমরা এখন একটু পড়ে নিবা, আমি তবু তোমাদের একটু দেখাই দিচ্ছি। তো প্রথমটা কি দেওয়া আছে, পরিমাপকৃত রাশির প্রকৃত মানের অতি নিকটবর্তী মানকে অ্যাকুরেসি বলে। মানে তুমি 100 ভোল্ট 150 ভোল্ট মাপতে চাইছো, তোমার 147 যেটা আসে বা 148 যেটা আসে সেটাই তোমার কি অ্যাকুরেসি। আর প্রিসিশন মানে কি, একাধিক গড় মানের হইতে সর্বোচ্চ যে বিচ্যুতি আছে সেটা হলো প্রিসিশন। পরিমাপকৃত রাশি হতে সর্বোচ্চ বিচ্যুতি হলো কি অ্যাকুরেসি। আর প্রিসিশন হলো কি পরিমাপকৃত রাশি থেকে সবসময় কি একাধিক পাঠের মধ্যে মিল বা সামঞ্জস্যতা, মানে সব থেকে কাছাকাছি কোনটা পাওয়া যায় মিলটা। আর বিচ্যুতির ক্ষেত্রে কি পরিমাপকৃত রাশি হতে সর্বোচ্চ বিচ্যুতি হলো কি অ্যাকুরেসি, মানে সব থেকে কাছে যে মানটা পাওয়া যায় আর কি। সঠিক ক্যালিব্রেশনের মাধ্যমে কি অ্যাকুরেসির উন্নতি করা যায়, সঠিক ক্যালিব্রেশনের মাধ্যমে কি অ্যাকুরেসির উন্নতি করা যায়। আর ক্যালিব্রেশনের মাধ্যমে প্রিসিশনের কি উন্নতি করা যায় না। ঠিক আছে, আর পরিমাপকৃত রাশির পাঠ খুব কাছাকাছি হলে কি তবে উচ্চমানের অ্যাকুরেসি নাও হতে পারে, আর তবে পাঠগুলো কি খুব কাছাকাছি হলে উচ্চমানের কি প্রিসিশন পাওয়া সম্ভব। সূক্ষ্ম কৌশলের মাধ্যমে কি অ্যাকুরেসি উন্নতি করা যায় না, কিন্তু সূক্ষ্ম কৌশল অবলম্বন করে প্রিসিশন উন্নত করা যায়। এটা ছিল তোমার পার্থক্য। এই পার্থক্যটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা একটু দেখে নিও স্যার। পরে আসো ভ্রম। ভ্রম মানে হলো ভ্রান্তি, ঠিক আছে, বা কোনো ভুল মান বা এরো মান যেটা আর কি বোঝায়। তো কোনো মানের এই যে দেখো
কোনো মানে পরিমাপকৃত মান, ঠিক আছে, কোনো রাশির পরিমাপকৃত মান এবং কি প্রকৃত মানের পার্থক্য কি বলা হয় কি ভ্রম, ঠিক আছে স্যার। তো সেই প্রেক্ষিতে আমরা দেখতে পারি কি স্যার, তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি কি যে এখানে আমার এটাকে আমরা ডেল বলি, ঠিক আছে, ডেল্টা এ, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে ডেল এটা দ্বারা বোঝাইছে ভ্রম, A1 দ্বারা বোঝাইছে প্রকৃত মান, রাশির পরিমাপকৃত মান, আর এ দ্বারা বুঝেছি কি প্রকৃত মান। এখন আমি তোমাদের যদি ভ্রমের একটা ম্যাথ করে দেখাই, ধরো একটা রাশির পরিমাপকৃত মান আসছে 102, ঠিক আছে, যেটা আমার এই যে একটুখানি স্যার ধরো এই যে পরিমাপকৃত মান আসছে 102 ভি, ঠিক আছে, 102 ভি, আর রাশির প্রকৃত মান হইলে দেওয়া আছে 102, সরি 102 না তো 100 হবে, ধরো 100 বি। এখন ভ্রম ইকুয়াল টু বলছে কি A1 মাইনাস এ, তার মানে এই দুইটার যে বিয়োগফল কত আসে 2 ভোল্ট। এই 2 ভোল্ট কি ভ্রান্তি বা ভুল, বিশুদ্ধ ভ্রম, ঠিক আছে। এ হলো কি বিশুদ্ধ রাশির ভ্রম, যাকে অ্যাবসলিউট এরর বলা হয়, ঠিক আছে স্যার। ক্লিয়ার সবাই? আচ্ছা, তো পরের টার্মে আসি, ভ্রমের প্রকার। ভ্রম হলো বিভিন্ন প্রকার ভ্রম হতে পারে, তার মধ্যে সবথেকে উৎস অনুসারে ভ্রম, বিভিন্ন উৎসতে ভ্রমের উদ্ভব ঘটতে পারে, যেমন মোট ভ্রম, পদ্ধতিগত ভ্রম, আকস্মিক ভ্রম। ভ্রম মানে বিভিন্ন প্রকার যে ভুলগুলা, এই তো গায়ে তোমরা মোট ভ্রম অন্যান্য ভ্রমগুলা কি তোমরা পড়ে নিতে পারবা, ঠিক আছে স্যার। এখান থেকে যেখানে যেখানে সমস্যা আছে, যেমন দেখো এ শ্রেণীর কি মোট ভ্রম কি, এ শ্রেণীর ভ্রম পাঠ গ্রহণকালে বা যন্ত্রপাতি ব্যবহারের সময় কি লিপিবদ্ধ বা পরিমাপ ফলাফল হিসাব নিকাশ করে মানুষ্য ভুলের অন্তর্গত, মানে যে মানুষ যে ভুলটা করে, যেমন তুমি 1 মিটারে পাঠ আসছে 21, তুমি দিয়ে 2131 পড়ছো, এই যে ভুলটা করছে এটা হলো মোট ভ্রম, মানে টোটালের উপরে যে ভ্রমটা করে, এটা হলো মানুষের যে ভুলটা হয় সেটাই মোট ভ্রম। পদ্ধতিগত ভ্রম, ঠিক আছে, 3 ধরনের হয়, ইনস্ট্রুমেন্টাল, পরিবেশগত আর কি পর্যবেক্ষক ভ্রম, ঠিক আছে। এই 3টা ভ্রম হয় পদ্ধতিগতভাবে। এখানে আরও বিভিন্ন প্রকার ভ্রমের নাম আছে, তোমাদের এগুলো সবই হয়ে মানে একটু পড়ে নিও। এগুলো নিয়ে যদি কোনো কিছু না বুঝতে পারো তাহলে কি তোমরা একটু কমেন্ট বক্সে আমরা জানাই দিও যে কোনটা কোনটা বোঝো নাই বা কোন জিনিসটা নিয়ে তোমাদের সমস্যা আছে। আর প্রকৃত মান, ঠিক আছে, প্রকৃত মান পরিমাপকৃত একটি রাশির প্রকৃত মানকে নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত করা যায়। কীভাবে সংজ্ঞায়িত করছে তারা একটা পড়ই, যে একটি পরিমাপকৃত রাশির অসীম সংখ্যক পাঠের গড় মানকে বিচ্যুত উক্ত রাশির যে মানের হতে কি শূন্যের কাছাকাছি হয় সে মানকে কি উক্ত রাশির প্রকৃত মান বলে, ঠিক আছে স্যার। তার মানে পরিমাপকৃত রাশির অসীম সংখ্যক পাঠের গড় মানের বিচ্যুতি, যে আমরা একটু আগে গড় মানের বিচ্যুতি যেটা করেছিলাম, উক্ত রাশি যে মানে শূন্যের কাছাকাছি হয়, যে মান হতে কি শূন্যের কাছাকাছি হয়, একদম 0 থেকে কাছাকাছি হবে, সেটাই কি উক্ত রাশির প্রকৃত মান, মানে শূন্য না, শূন্য থেকে কি বেশি। আর লোডিং ইফেক্ট হলো কি আদর্শ পরিমাপন পদ্ধতির দৃষ্টিকোণ হতে বিবেচনা করলে কোনো বৈদ্যুতিক বর্তনীর পরিমাপক যন্ত্র সংযোগ করলে এর আউটপুট প্রান্তে ইনপুট সিগন্যাল অবিকৃত থাকা আবশ্যক, মানে এটা চেঞ্জ হবে না। এর অর্থ হলো পরিমাপ পদ্ধতির যে কোনো উপাদানে কি বর্তনীতে সংযোগ করলে মূল সংকেতের কোনোভাবেই কি বিকৃতি না ঘটে, সেটাই মূলত কি লোডিং ইফেক্ট। যদি এটা ঘটে যায় তাহলে সেইটাকে বলা হয় কি লোডিং ইফেক্ট, ঠিক আছে। অনেক সময় কি আমাদের পরিমাপকৃত ভোল্টেজটা যখন আমরা উপাদানটা চেঞ্জ করি সার্কিটে, তখন কি এটার মানের পরিবর্তন ঘটে, আর যেই জিনিসটা ঘটে সে পরিবর্তন ঘটে সেটাকে আমরা লোডিং ইফেক্ট বলি, ঠিক আছে স্যার। আচ্ছা, এখানে ওই পরিমাপকৃত ভ্রমের কিছু অঙ্ক দেওয়া আছে, এখানে এটা নিয়ে তাহলে আমরা একটা আলোচনা, এই ম্যাথটা একটু আমরা দেখি। দেখো কি দেওয়া আছে, একটি ক্যাপাসিটরের পরিমাপকৃত মান 156.5 মাইক্রোফ্যারাড, ঠিক আছে, আর এর প্রকৃত মান 152.5 মাইক্রোফ্যারাড। রিলেটিভ এরর নির্ণয় করো।
তাহলে প্রকৃত মানরে আমরা ধরছি, পরিমাপকৃত মানটা ধরছি x1 আর প্রকৃত মানকে ধরছি x। তাহলে বিশুদ্ধ এররের সূত্র আমরা ওই জায়গায় দিয়ে পড়ে আসছিলাম যে ভ্রমের করার সময় পরিমাপকৃত মান মাইনাস কি প্রকৃত মান, তার মানে আসছে কত 4 মাইক্রোফ্যারাড। এখন তুমি রিলেটিভ এররের সূত্র হলো এটাকে আমরা বলি এপসাইনাল অর, ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে আমরা বলবো কি ইরর জিরো, ঠিক আছে, ইরর নট আর কি, ইরর নট, ঠিক আছে, বা ইরর অরিজিনাল ইরর লেখলেও পারো। বিশুদ্ধ মানে অরিজিনাল, বিশুদ্ধ বলতে কি যেটা আমরা কি অরিজিনাল বলি বা পিউরিটি বলি, তো ওই জায়গায় কি ই নট বলতে পারো অথবা কি ই জিরো বলতে পারো, ঠিক আছে, ইরর শূন্য আর কি, ঠিক আছে। আর এটা রিলেটিভ ইরর, এই ইরর দ্বারা বোঝাইছে কি ই যেটা আছে ওটা দ্বারা তো বোঝায় মূলত এপসাইনাল। তো রিলেটিভ ইরর ইকুয়াল টু কি রিলেটিভ নট, সরি ইরর নট ইকুয়াল ইন্টু কি 100 ডিভাইডেড বাই এক্স। তাহলে তোমার ইরর নট কত আসছে 4 মাইক্রোফ্যারাড, আর ডিভাইডেড বাই এক্স এর মান কত 152.5 ইন্টু 100, তার মানে যে অ্যান্সার আসে সেটাই তোমার কি উত্তর। এই তো একটা অঙ্ক, এখানে আর তোমাদের প্রবলেম থাকার মনে হয় তো কথা না যদি বুঝে থাকো। তো এটার পরে আমরা সেকেন্ড অঙ্কটায় দেখি একটু। 0.5 রেঞ্জে, এই যে 0.50 থেকে কি 50 এম্পিয়ার রেঞ্জ বিশিষ্ট একটি এমিটারের গ্যারান্টিড অ্যাকুরেসি পূর্ণ স্কেল পাঠের 15%, ঠিক আছে স্যার। তাহলে এই মিটারটি পরিমাপকৃত কারেন্ট কত 35 এম্পিয়ার। তাহলে লিমিটিং এরর নির্ণয় করো। তো মিটারের লিমিটিং এররের কারেন্টের পরিমাণ কি আগে বের করতে হবে ডেল এক্স। তাহলে সেটা সূত্র কি ইরর আর মানে রিলেটিভ ইরর ইন্টু কত এক্স। মানে তোমরা একটু যদি দেখো এই যে অঙ্কটা আমরা করে আসছিলাম এটার সূত্র কিন্তু অনেকটা সেম, ঠিক আছে স্যার। দেখো এখানে আমরা করব কি ওই জায়গায় আমাদের ইপসাইনাল অরের মানটা ছিল, মানে এই যে বের করছিলাম বিশুদ্ধ এরর, আর এখানে তো অ্যাকুরেসি পার্ট সম্পূর্ণ দিয়ে দিছে 15%। তোমরা ভাঙ্গাই নেবা, 15 তোমরা 10 দ্বারা 10 দ্বারা ভাগ করে নিবা স্যার, ঠিক আছে। তাহলে এটার পার্সেন্টেজটা বের হয়ে যাবে 10 দ্বারা ভাগ করে নেবা। তো দেখো এখন কি করবা, তাহলে 10 না এটার পার্সেন্টেজ, তো তাহলে 1.5, 1.5, তাহলে 15% যদি ভাঙ্গাই নাও তাহলে আসবে 1.5 আর ডিভাইডেড বাই কত 100, ডিভাইডেড বাই 100 সূত্রের যে জায়গায় এররের পার্সেন্টেজটা আছে সেটা। এখানে একটু মনে হয় আমার স্যার মনে হয় ভুল দিছে, এটা 15 হবে, ঠিক আছে, 15/100 ইন্টু কত 50। ওই যে তোমার যে এক্স এর মান দেওয়া আছে যে সর্বোচ্চ রেঞ্জ কত। এখন যদি 35 এম্পিয়ারে তুমি পার্সেন্ট অফ রিলেটিভ এরর বাড়াই করতে যাও তাহলে তোমার ওই ডেল এক্স রে তুমি কি করবা স্যার তোমার পরিমাপকৃত মান দিয়ে ভাগ করে দিবা, বাস অ্যান্সার হয়ে যাবে। নিচের অঙ্কটাও সেম সিস্টেমের অঙ্ক, একটু বাসায় তোমরা দেখে নিও, আর যদি কোনো প্রবলেম থাকে তারপর বললো। অতি সংক্ষিপ্তগুলো এখান থেকে সব পড়বা, রচনামূলক আছে এই এখানে দেখো কিছু প্রশ্ন দাগানো আছে, এই দাগানো প্রশ্নগুলোই পড়বা। আলহামদুলিল্লাহ আশা করি এগুলোর ভিতর দিয়ে কমন পড়বে, যদিও তোমরা একটু যদি চাও বাড়তি পড়তে পারো সমস্যা নেই। আর এখানে আছে কি স্যার ইনস্ট্রুমেন্টের কারেন্ট সেন্সিটিভিটি বলতে কি বোঝানো হয়, এই সেন্সিটিভিটি তো ওখানে সব আগে আলোচনা করে আসছি, এখন আর নতুন করে আলোচনা করার কিছু নাই। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাই দিও যে আর এই ক্ষেত্রে রচনামূলক সেভাবে আসে না, তোমরা যদি পড়তে চাও শুধুমাত্র সংক্ষিপ্তগুলোই ভালো করে পড়ো, আর এর অধ্যায় কিছু নাই। তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানাই দিবা, আমি তোমাদের এটা নিয়ে আলোচনা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করে নিব। ওকে স্যার, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি ভিডিওটা প্রিমিয়াম সেকশন, তো তোমরা ভিডিওটা দেখার পর অবশ্যই রোলগুলো আমার একটু দেওয়া যেও, যে কমেন্ট সেকশনের রোলগুলো আমার বলে দিও, তাতে মনে করো তোমাদের প্রেজেন্টটা আমি একটু ঠিকঠাকভাবে দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা হবে না। ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।